ধন্যবাদ আপনাকে। পিআর পদ্ধতিতে এটি কোনো নির্বাচনের কোনো পদ্ধতি নয় বলে আমি মনে করি। কারণ আপনি ভোট দেবেন খুলনায়, এমপি হয়ে যাবে পাবনায়, আর এই পদ্ধতি হলে গণতন্ত্রকে বলা হবে এবং এই পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের রায়ে কোনো প্রতিফলন করতে না বলে আমরা বিশ্বাস করি। যে কারণে পিআর পদ্ধতিকে আমরা সমর্থন করছি না এবং আমাদের দলও সমর্থন করছে না। আমরা মনে করি জনগণের প্রত্যক্ষ ভোটে নিজ নিজ এলাকায় প্রার্থী নির্বাচিত হবে এবং তাদের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ গঠিত হবে, সেটি হচ্ছে আমাদের বক্তব্য। আর পিআর পদ্ধতি নিয়ে যারা চাইছেন পিআর পদ্ধতি, তারা নির্বাচনকে বানচাল করবার জন্য নির্বাচনী ব্যবস্থাকে তারা একটা যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেটিকে বানচাল করবার জন্য তারা ষড়যন্ত্র করছেন বলে আমরা মনে করি এবং সে কারণে আমরা পিআর পদ্ধতিকে বিরুদ্ধে বলবো না, আমরা পিআর পদ্ধতিকে সমর্থন করছি না। আসলে জাতীয় সংসদ নির্বাচনে আপনি মনোনয়ন প্রত্যাশা দল থেকে কতটা আশাবাদী? আমি আমার রাজনৈতিক 43 বছর রাজনৈতিক জীবনে আমি মনে করি এখন একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রার্থিতা পাওয়ার জন্য শতভাগ যোগ্যতা অর্জন করেছি বলে আমার বিশ্বাস। কারণ এই দলের গোড়া থেকে ছাত্রদল করেছি, যুবদল করেছি, সকল গণতান্ত্রিক আন্দোলনে খুলনার মাঠে ছিলাম, 108টা মামলার আসামি ছিলাম। এখানে 3 বার গুমের শিকার হওয়ার কোনো প্রজ্ঞা ছিল এবং এখানে খুলনার রাজনীতিতে দল সংগঠিত করেছি এবং খুলনার মানুষের কল্যাণের জন্য কাজ করেছি। এখানে সব কিছু মিলিয়ে আমি মনে করি যে প্রার্থী হওয়ার জন্য শতভাগ যোগ্যতা আমি অর্জন করেছি এবং দল আমাকে মনোনয়ন দেবে সেটা আমি বিশ্বাস করি। আসলে এখন বর্তমানে আইন শৃঙ্খলার যে অবনতি এবং মাদক অন্য শহরকে চেয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা দলীয় কর্মকাণ্ড আমরা অনেক দেখেছি, আপনার বিভিন্ন মিছিল মিটিং বা সমাবেশ করছি। বর্তমান যে অবস্থা, এই অবস্থাটাকে আপনি কিভাবে দিচ্ছেন? দেখুন, এটা দুর্বিষহ অবস্থা। এই দুর্বিষহ অবস্থা একটা রাজনৈতিক সরকার ছাড়া এই ধরনের অবস্থা মানে মোকাবেলা করা প্রতিদিন ভালো হয় এবং প্রতিদিন খুন গুমের শিকার হচ্ছে। ঘরের মধ্যে গ্রিল সরিয়ে মানে খাইকলা সরিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। প্রতিদিন দেখা যাচ্ছে যে মানুষ পিস্তল থেকে গতকাল রাতেও কাস্টম গার্ড এলাকায় একজন মানুষকে খুন করা হয়েছে। এটি খুলনা শহরের জন্য খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি বলে আমরা মনে করি। পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিতে। যে ধরনের পাম্পিং অপারেশন বা যে ধরনের কাজ করার দরকার ছিল তারা সেগুলি করেছে বলে করছেন, কিন্তু সেগুলি চট্টগ্রাম হচ্ছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক এবং খুলনা জনগণের যে শান্তি এবং পরিস্থিতিটা ফিরে আসে। প্রতিদিন খবরের পাতায় অথবা টেলিভিশনের নিউজ অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে যে খুনের খবর আমরা শুনছি সেটা আমরা উদ্বিগ্ন। মাদক খুলনা শহরে সয়লাভ হয়ে গেছে। প্রতি পাড়ায় মহল্লায় হাত বাড়ালে মাদক পাওয়া যায়। এই মাদক সন্ত্রাসীদের গ্রেপ্তারে এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করা উচিত বলে আমরা মনে করি এবং আমরা যদি কোনো রাষ্ট্রীয় ক্ষমতা চাই মাদক এবং সন্ত্রাস অন্তত পক্ষে খুলনা থেকে নির্বাচনে যাবে। এর স্থান খুলনায় মাদক কারবারি বা কোনো সন্ত্রাসী স্থান খুলনা সহজ হবে না। খুলনা হবে শান্তির পাবে। আপনি নির্বাচিত হলে খুলনার প্রধান সমস্যা হচ্ছে জলবদ্ধতা আর হচ্ছে বেকার সমস্যা। আপনি এদের নিয়ে কি কাজ করবেন? এই জলবদ্ধতা আর এই বেকার। দেখুন, আমাদের দলের 31 দফা কর্মসূচির মধ্যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তিনি ঘোষণা করেছেন অঞ্চল ভিত্তিক যে সমস্যাগুলি রয়েছে, আঞ্চলিক যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যার সমাধান যিনি সংসদ সদস্য হবেন তাকে সেই সমস্যার সমাধান করতে হবে। তাকে আগের থেকেই মহাপরিকল্পনা গ্রহণ করে বসে থাকতে হবে এবং তিনি নির্বাচন করে সেই সমস্যাকে অগ্রাধিকার ভিত্তিতে সে কাজগুলি করবে। জলাবদ্ধতা একটা খুলনার জন্য প্রাচীন সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য খুলনা সিটি কর্পোরেশনে মেয়র এসেছেন, গেছেন, বহু পরিকল্পনা গ্রহণ করেছেন, বহু অর্থ ব্যয় করেছেন, কিন্তু প্রকৃত অর্থে সেগুলি কোনো কাজেই আসে নাই। আমরা মনে করি টেকসই মহাপরিকল্পনা গ্রহণ করে একটা
বন্দোবস্ত করতে হবে এবং খুলনার জলবদ্ধতা নিরসন করতে হবে। আর বেকার সমস্যার সমাধানের কথা বলছেন, খুলনায় 16-17 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, তারা নিজেরাই নিজেদের ভাগ্যে পরিবর্তন করেছে। খুলনার বেকার কর্মসংস্থানের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করেনি। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই এবং সেগুলি হচ্ছে খুলনায় নতুন নতুন শিল্প কলকারখানা, যেমন দাদামাস ফ্যাক্টরি বন্ধ হয়ে বসে আছে, এখানে টেক্সটাইল মিল যেটি পরিত্যক্ত বন্ধ হয়ে গেছে, এখানে শুধু জায়গা করেছে, এইগুলি সরকারি জায়গা। এইগুলি দিয়ে যদি আমরা নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তুলতে পারি সরকারি বেসরকারি উদ্যোগে, তাহলে একটি কর্মসংস্থানের সুযোগ আসবে এবং মানুষ এখানে কাজ পাবে, ইতিমধ্যে বেকার সমস্যার সমাধান হবে। এবং বেকার সমস্যার সমাধানের জন্য আমরা বেকারদের ক্ষুদ্র ঋণ প্রদান এবং নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য তাদেরকে প্রণোদনা দেওয়া, সরকারিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এগুলির মাধ্যমেও আপনার কর্মসংস্থানের একটি শুরু করতে পারে। আপনি যদি ডোনেশন পান তাহলে আপনার পক্ষে, আপনাদের বিপক্ষে আপনার বিএনপি একটা গ্রুপ কাজ করে, তারা কাজ করে এই বিষয়গুলো দলের প্রতীক হচ্ছে ধানের শীষ, আর দল হচ্ছে বিএনপি। বিএনপি যাকে মনোনয়ন দেবে, দলের সর্বস্তরের নেতা কর্মীরা তার সাথে থাকবেন, এটি হচ্ছে আমাদের দলের নিয়ম। এবং এখানে বিরোধিতা করার কোনো সুযোগ বর্ণ কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। আমি মনোনয়ন পেলে যিনি মনোনয়ন পাবেন আমি তার পক্ষে কাজ করবো, আর আমি পেলে আমি প্রত্যাশা করি সবাই আমার পক্ষে কাজ করবো। আমি আকান্ত পাবেন সর্বশেষ একটা প্রশ্ন, যে আসলে এখন সাংগঠনিকভাবে আপনারা সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী হয়ে মাঠ পর্যায়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নামবেন? দেখেন, আমাদের সাংগঠনিকভাবে আমি আমার দেখা মতে এখন অতীতের চেয়ে খুলনায় বিএনপি অনেক বেশি শক্তিশালী। কারণ আমি 80 দশকের গোড়া থেকে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। আমার মনে হয় না, আমি মনে করি সেই সময় যে নাজুক পরিস্থিতি নিয়েও খুলনায় বিএনপি নির্বাচিত হয়েছে। এখন নির্বাচিত হওয়ার মতো যথেষ্ট পরিবেশ এবং সাংগঠনিক শক্তি বিএনপি রয়েছে এবং ঘরে ঘরে বিএনপির দাওয়াত পৌঁছে যাচ্ছে। আমরা গণসংযোগ করছি, লিফলেট বিতরণ করছি এবং নেতা কর্মীদেরকে সেইভাবেই কাজ করার জন্য আমরা নির্দেশ প্রদান করেছি। বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত এবং ইনশাল্লাহ আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী সংগঠনের মধ্য দিয়েই আগামী নির্বাচনী বৈঠকে পারব এবং বিএনপি এখানে বিজয়ী হবে। সাধারণ 2 নম্বর আসনে সাধারণ ভোটারদের জন্য আপনার কি ধরনের মেসেজ থাকবে, কি ধরনের প্রত্যাশা আপনার তাদের? দেখুন, সাধারণ ভোটার হচ্ছে নবীন ভোটার, হচ্ছে প্রবীণ ভোটার, মধ্যবয়সী ভোটার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার। এই যে 4 শ্রেণী বা 5 শ্রেণী নারী ভোটার, এই যে 5টা শ্রেণীর ভোটার, এই ভোটারদের আমরা ভাগ করে নিয়েছি এবং প্রত্যেকটি ভোটারদের সাথে আমরা আলাদা আলাদাভাবে কথা বলছি। তাদের নিয়ে আমাদের চিন্তা রয়েছে, ভাবনা রয়েছে। বয়োজ্যেষ্ঠ যোদ্ধাদের জন্য কি ধরনের কর্মসূচি ভবিষ্যতে আমরা নেব সে কথা বলা আছে। নবীনদের জন্য আমরা কি ধরনের পরিকল্পনা গড়ে তুলব সেগুলি বলা আছে। নারী কর্মসংস্থানের জন্য, নারী ক্ষমতায়নের জন্য কি কি করবো সেগুলি বলা আছে, আমরা বলছি। এবং আমরা নারী সমাবেশ করছি, আমরা নবীনদের প্রবীণদের নিয়ে সমাবেশ করছি, প্রত্যেকটি জায়গায় ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা বিশ্বাস করি জনগণ 16-17 বছর ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে এই শহর হচ্ছে ধানসিংহের শহর, এই শহরে মানুষ ধানসিংহে ভোট দিয়ে জনগণ বিএনপিকে নির্বাচিত করবে, সেটি হচ্ছে আমার বিশ্বাস। এবং এই বিশ্বাসের আলোকেই অতীতে আমাদের বিশ্বাস শতভাগ কাজে লেগেছে। এবারও যেহেতু আমরা রাজপথে মাঠের কর্মী হিসেবে কাজ করেছি, খুলনার মানুষ, খুলনার পথ, খুলনার জনগণ আমাদের চেনা এবং জানা। এই চেনাপথ জানা পথের মানুষ আমাদের অবশ্যই খুলনার মানুষ বিএনপিকে সমর্থন দেবে এবং বিএনপির পক্ষে থাকবে। একটা পক্ষ ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে না, আর আপনারা দীর্ঘ 17 বছর নির্বাচনে যেতে পারেননি, যাননি। আপনারা এরা কেন এখন চাচ্ছে যে তারা নির্বাচন আরো পিছানো চাচ্ছে, আর আপনারা চাচ্ছেন নির্দিষ্ট সময় যে
নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা যারা এই নির্দিষ্টভাবে এই টাইমটা ঘোষণা করছে, এই টাইমের ভিতরে যদি নির্বাচন না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা দলীয় কোনো কর্মকাণ্ড বা রাজনীতিভাবে আপনারা রাজপথে কোনো এই নির্বাচন নিয়ে প্রতিহত করবেন কিনা, বা এই নির্বাচন নির্দিষ্ট সময় হবে কিনা, এটা নিয়ে আসা হবে। দেখেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে এবং নির্বাচন নিয়ে অনেক আগে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সরকার গঠিত হওয়ার পরে কেউ কেউ তাদের আন্দোলনের ফসল, কেউ কেউ তাদেরকে এই সরকারকে বিপদগামী করার চেষ্টা করেছিল। আপনারা জানেন যে আমরা একটা বৃহৎ রাজনৈতিক দল, নির্বাচনের মাধ্যমে বারবার বিএনপি ক্ষমতা এসছে, ভবিষ্যতেও বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে। আমরা নির্বাচনের পক্ষে এই কারণে যে বিদেশি কোনো বিনিয়োগ হচ্ছে না, দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, এবং এই সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। অর্থাৎ জনগণের কাছে দায়বদ্ধতা সৃষ্টি করতে পারলেই সকল সমস্যার সমাধান দেওয়া সম্ভব। বেকার কর্মসংস্থানের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, এলাকার জলবদ্ধতা নিরসন করা সম্ভব, মানুষের জন্য কাজ করা সম্ভব। কিন্তু সেই কাজগুলো যদি আপনার অনির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা করেন, অনির্বাচিত সরকার তো জনগণের কাছে জবাব দিতে পারে কিছু তাদের নেই। আজকে দেখেন প্রতিদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে, তার কাছে মানুষের বিচার চাই। যদি নির্বাচিত সরকার চাইতো তার কাছে বলতে পারত, এখানে অনির্বাচিত সরকার, এই সরকারের কাছে তো কি বলবে। এই জন্য আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচন হোক এবং নির্বাচনের মাধ্যমে একটা পরিবর্তন আসুক, এবং তাহলেই জনগণ তাদের কাঙ্ক্ষিত যে কল্যাণ বা তাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবে এবং আমরা সক্ষম করতে পারবো। আর নির্বাচন যারা চায় না তাদের আমার মনে করি যে তারা বিভিন্ন অভিযোগ দেখে নির্বাচন চায় না, তাদের সম্পর্কে আমাদের কিছু বলার নেই। নির্বাচন যত সময় হবে এবং নির্বাচন হবে এবং নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, এবং আমরা প্রত্যাশা করি যত সময় সরকার নির্বাচন করে দিয়ে বিদায় নেবে এবং বিদায় নিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা আসতে পারবে। আমরা একটু ঠিক আছে, এবার তার কিছুটা আবার ভাই বয়া একটা তো আমার কাছে আছে। ঠিক আছে ভাই, চেক করছেন এটা দিয়েছি ভাই, এটা দিয়ে নিব নাকি আপনাদের দিন? আপনার জন্য নিব না তাকে আপনি নেন, এই যে রিসিভারটা লাগাই চেক করে নিন। প্রথম প্রশ্ন, আপনি কিভাবে রাজনীতিতে আসলেন এবং কোন বিষয়ে আপনার এই পত্র অনুপ্রাণিত করে? আমি রাজনীতিতে এসেছিলাম 1983 সালে। দেশ যখন সামরিক শাসনে এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ বিএনপি নির্বাচিত সরকারকে ঘটিয়ে জয়ের ক্ষমতা দখল করেছিল, সেই সময় আমি আজম খান কমার্স কলেজে পড়তাম ইন্টারমিডিয়েট ক্লাসে। তখন থেকে আমি ছাত্রদের রাজনীতি যোগদান করি এবং সামরিক শাসন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম 1983 সালে। দুই আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত কেন নিয়েছেন? আমি তো সিদ্ধান্ত নেই। রাজনীতি করতে গেলে তো
মানুষের লক্ষ্য থাকে 43 বছর রাজনৈতিক জীবনে একটা চাওয়া পাওয়া তো প্রত্যেকটা রাজনৈতিক নেতারও থাকে, রাজনৈতিক কর্মীরও থাকে, সাথে সাথে জনগণের কিছু আকাঙ্ক্ষা থাকে। আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে অবশ্যই নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি হয়েই জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য জনগণের কাছে দায়বদ্ধতা থেকেই নির্বাচনে আসতে হয় এবং নির্বাচনে করতে হবে। আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে প্রথম 3টি অগ্রাধিকার কি থাকবে? দেখুন, খুলনা মাদক এবং যে সন্ত্রাস, প্রথমত এগুলি নির্বাসিত করতে হবে, নির্মূল করা হবে। খুলনায় যে জলবদ্ধতা আছে, এই জলবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। খুলনায় বেকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং এই খুলনা শহরকে একটা নান্দনিক শহর হিসেবে রূপান্তরিত করা এবং খুলনার মানুষকে কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে খুলনা থেকে খুব কাছে সুন্দরবন এবং মংলাপথ, এখানে রেল লাইন, ট্রেন লাইন বাস চালুর মধ্য দিয়ে ট্রেনে করে মানুষ যাতে করে সুন্দরবন ঘুরে এসে দেখে আসতে পারে, তার জন্য তার সেই ধরনের মহাপরিকল্পনা গ্রহণ করা এবং কাজ করা, যার জন্য আমরা কাজ করতে চাই এবং সেইগুলি করলে খুলনা একটা পর্যটন নগর হিসেবে হবে। আপনার প্রতিদ্বন্দ্বীদের থেকে আপনি কোন দিক থেকে নিজেকে আলাদা মনে করেন? দেখুন, কেউ কারো আলাদা, কেউ কারো ভালো, এগুলো জনগণ নিরূপণ করবে। আমি নিজেকে জাহির করার জন্য থেকে বক্তব্য দেয় না এবং আমিত্ব প্রকাশ করার জন্য কথা বলবো না। শুধু এটুকু বলতে চাই যে 1983 সাল থেকে আজকে 2025 সাল, এই 42-43 বছর রাজনীতির সাথে আছি। এই দলের সাথে কোনোদিন মুনাফিক বা বেইমানি করি নাই। এই দলের সঙ্গে কাজ করেছি, জেল জুলুম কেটেছি, মামলা হামলা শিকার হয়েছি, তারপরে এই দলের সাথে আছি এবং দলের জন্য কাজ করছি। শিক্ষাগত যোগ্যতার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি এমকম ডিগ্রি, মাস্টার ডিগ্রি লাভ করেছিলাম। আমরা এই শহরে একজন ভদ্রচিত্র চলার জন্য যা যা করণীয় সেই কাজগুলো করেছি, ভবিষ্যতে করব এবং মানুষের কল্যাণের জন্য কাজ করব। আর আলাদা কি আলাদা নেই, জনগণ নির্ধারণ করবে। আপনি হয়তো অবগত আছেন, এই খুলনায় কয়েক মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রচুর অবনতি এবং খুন এবং মাদক সহ অন্যান্য বিষয়ে পুলিশ তদন্ত করছে এবং দ্রুতগামী তদন্ত করছে, তবে কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনার কি মন্তব্য? দেখুন, এগুলো সুরাহা, এইগুলার জবাব কিন্তু আমি দিতে পারবো না। একটা ধরেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, ইউনূস সাহেবের সরকারের জবাব ইউনূস সাহেবের সরকারের প্রশাসন দেবেন। যদি জবাবদিহিমূলক সরকার থাকতো, গণতান্ত্রিক সরকার থাকতো, তার কাছে আমরা জবাব চাইতে পারতাম। কিন্তু এমন একটা সরকার যে সরকারের কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিমূলক সরকার ব্যবস্থায় সমস্ত কিছু নিরসন করতে পারে, সবকিছু জবাব দিতে পারে। ধরেন, আমার দল যদি ক্ষমতা থাকতো, আমি যদি এমপি না হতাম, তাহলেও এমপি না হই, তবুও একজন দলের নেতা হিসেবে বা কর্মী হিসেবে আপনি আমার কাছে প্রশ্ন করলে কিছু জবাব পেতেন। কিন্তু এখন আমি তো সরকারে নই, আমরা তো সরকারের অংশও নই। যারা সরকারে আছে তাদেরই জবাব তাদেরকে দিতে হবে এবং দায়বদ্ধতা তাদের, এই দায়বদ্ধতা আমাদের। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, এতে আপনি কি মনে করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রশাসন সঠিকভাবে কাজ করছে? এই প্রশাসন তো 16 বছরের ফ্যাসিজমের যারা আমলে যারা চাকরি পেয়েছিলেন ফ্যাসিস্ট সরকারের আমলে, তারাই মূলত এখন প্রশাসন যন্ত্রের বিভিন্ন জায়গায় বসে আছেন, রমজান সেই জায়গায় তারা বসে আছেন এবং তারা বসে থাকার কারণে তারা তো ইউনূস সরকারকে সেইভাবে সহযোগিতা করছেন না। আর সহযোগিতা না করার কারণে আপনার যা হবার তাই হচ্ছে এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন বাহিনী সৃষ্টি হয়েছে এবং তারা একটা সন্ত্রাসকে শিল্পে পরিণত করেছে। মাদককে তারা ঘরে ঘরে মাদক পৌঁছে দিচ্ছে এবং এর সাথে সরকারের যোগসাজশ আছে বলে আমি সরকারের যে প্রশাসন, এই প্রশাসন যোগসাজশ আছে বলে আমি মনে করি এবং তারা নিয়ন্ত্রণ করতে পারছে। নির্বাচনে আসার আগে রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি বেড়ে যাচ্ছে, আপনি এটিকে কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই আমরা আতঙ্কিত। আমরা মনে করি যে এই অবস্থা দ্রুত ভালো উন্নতির দিকে যাবে এবং নির্বাচন তফসিল ঘোষণা করার সাথে সাথেই আইন শৃঙ্খলা এবং যৌথ বাহিনী যেহেতু এখনো স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে, তারা এই বিষয়টি সঠিকভাবে মোকাবেলা করবেন এবং মোকাবেলা করেই তারা এই বিষয়ে নিরসন করবেন এবং একটা সুন্দর নির্বাচন তারা উপহার দেবেন। ধন্যবাদ আপনাকে, এত সময় আমাদের। আপনাকেও ধন্যবাদ আমাকে প্রশ্ন করেন। এইগুলো সিঙ্গেল আলাদা আছে, এগুলো আইটেম করে ছাড়বো।
আচ্ছা, এটা প্রতিটা চ্যানেলের প্রতিটা ইস্যু আছে। আপনার দুজন ক্যামেরায় আসতেছেন তো এই পাশে আসতেন। আসসালামু আলাইকুম। এটা হ্যাঁ, আমি শেষটাই মাঝখানে আছে কিনা সেটা মাঝখানে আছে, কিন্তু ফ্যানটা চালায় না। হ্যাঁ দুই পাশে ফ্যান চালানো, ওইটা দাও এটা দাও। আওয়াজ আছে ইনস্টাগ্রামে জামাত যিনি ক্ষমতায় আসে তাকে মুসলমান এই কথা দেখুন, আপনি গুন্ডামি ভাষণ বলতে বলে গেছেন, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সময় স্বাধীনতা করেছেন, যুবদল করে স্বেচ্ছাসেবক দল করেছেন, এখন বিএনপি মহাসচিব এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ফ্যাসিজম বিরোধী আন্দোলনের সর্বোচ্চ বাংলার আকাঙ্ক্ষী প্রায় 650 বাংলার আশা করেছিলেন। উনি একজন সুবক্তাও বটে। উনি বক্তব্য রেখেছেন, ওনার বক্তব্য ওনার এবং ওনার বক্তব্যের সাথে আমরা দ্বিমত পোষণ করতে পারি না, কারণ দ্বিমত পোষণ করি না এই কারণে যে এখন একটা দৃশ্যমান শক্তি যারা জান্নাতের দিকে বিক্রি করছে, ধরেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা আমরা দুনিয়ায় থাকা কোনো মানুষ কেউ নির্ধারণ করতে পারে না। কোনো পীর আলিয়া উলিয়া কেউ নির্ধারণ করতে পারে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল স্পেসিফিক জামাত ইসলাম, যারা আপনার ধর্মের নামে ইসলামের নামে জান্নাতের বিক্রি করছে, তারা বিভিন্ন জায়গায় যেমন পূজা মণ্ডপে যে তারা বলছে রোজা এবং পূজা মুদ্রারের বিচারক, এইগুলি বলার মাধ্যমে তারা আল্লাহর সাথে শিরিকের সাথে জড়িত হয়ে পড়েছে। আমরা মনে করি যে তারা যে ইসলাম কায়েম করতে চায় সেই ইসলাম, তারা যে ইসলামের মধ্যে রাজনীতি করছে, যে ইসলাম কায়েম করতে চায় সেই ইসলাম তো কোরআনের ইসলাম না, আমাদের প্রকৃত ইসলাম তো ইসলাম, আল্লাহ প্রেরিত যে ধর্ম সেই ধর্ম তারা তো সেটা প্রতিষ্ঠা করতে চায় না এবং তারা বলছে না। যে কারণে হাবিবুল্লাহ বিধানসভা যতটাই বলেছেন যে ভবিষ্যতে আমি মুসলমান কিনা সেই সার্টিফিকেট তাদের কাছ থেকে দিতে হবে। বর্তমানে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ আপনি নির্বাচনে আসলে নির্বাচনের প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? দেখুন, প্রতিপক্ষ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে তারপরে কে কারা কারা নির্বাচন করবেন মাঠে থাকবেন, তখন তো আপনারা মাঠে থাকবেন, জরিপ করে দেখবেন কে কার প্রতিপক্ষ। এই মুহূর্তে তো আমি কাউকে প্রতিপক্ষ কে প্রতিপক্ষ না সে ছিল যে মহিলাদের বেকার মহিলা অনেক মহিলার বেকার দেখুন, 16-17 বছরে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, অনির্বাচিত সরকার ছিল, নির্বাচিত জনগণের দ্বারা সমর্থিত সরকার ছিল না, জনপ্রিয় কোনো সরকার ছিল। আজকে আপনারা যে প্রশ্নগুলো করছেন এই প্রশ্নগুলো জবাব আমাদের 31 দফার মধ্যে রয়েছে। বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা এবং তাদেরকে ঘরে বসেই নারীরা তাদের করে কাজ করতে পারে এবং পয়সা পর্যন্ত দিতে পারে, তার জন্য আমাদের দলের যথাযথভাবে বলা আছে। আর প্রতিটা ঘরে ঘরে একটা করে ফ্যামিলি কার্ড
অর্থাৎ প্রতিটি মা একটা করে ফ্যামিলি কার্ড পাবেন, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজকে বাজারে চালের দাম 60 টাকা 65 টাকা, তিনি প্রায় অর্ধেক দামে সে চাল কিনতে পারবেন, ডাল তেল লবণ সব কিনতে পারবেন। তাহলে এইগুলি যখন তিনি কম দামে কিনতে পারবেন তখন তার একটা প্রকার আয়ের একটা উৎস তৈরি হয়ে যাবে। এবং আমরা মনে করি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন যে ঘরে ঘরে যদি আমরা নারীর কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, নারীদের শিক্ষিত করে গড়ে তুলতে পারি, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি এবং বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, এবং সেই কর্মসংস্থানের পরিকল্পনা মহাপরিকল্পনা দেশনায়ক তারেক রহমান করেছেন আর তার মাথায় রয়েছে। এছাড়া নারীর ক্ষমতা হবে, নারীর কর্মসংস্থান হবে। ধন্যবাদ ভাই, অনেক সময় দিচ্ছে আমাদের বাইরে অনেক কি করছেন অনেক সময় সবাই নিয়ে রাস্তায়